বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় অ্যানালিসিস দিতে যাচ্ছি। অ্যানালিসিসটা হলো বেসিক্যালি আমি গত কাল বা গত পরশু যে অ্যানালিসিসটা দিয়েছিলাম ইন্স্যুরেন্সের সবগুলো আইটেমের, শুধুমাত্র যেগুলো টার্গেট মিট করছে ওগুলা ছাড়া। তো এবং ওই কেন ওগুলার দিনে আমার ধারণা বা আমার অ্যাজাম্পশান ছিল এগুলো কারেকশানে যাবে বা যেতে পারে। এর আগে আমি ওই ইন্স্যুরেন্সগুলো সম্পর্কে আপনাদেরকে একটু কেয়ারফুল করছি, একটু ইনফর্ম করছি, একটু রিস্ক আছে বা কারেকশানে যাওয়ার সম্ভাবনা আছে, সাপোর্ট দেখাইছি। যদি নামে সাপোর্টটা কোথায় হতে পারে সেটা দেখাইছি এর আগে। এটা আমি দেখাইছি মূলত আমার কাছে একটা পর্যায়ে মনে হয়েছে যে কিছু শেয়ার যেহেতু উঠতে পারতেছে না, সেগুলো উঠতে না পারলে অনেক দিন ডিস্ট্রিবিউশন করে নর্মালি সাধারণত পরে নেমে যায়। তো সে নেমে যাওয়ার সম্ভাবনা এখনও আছে কিছু কিছু শেয়ারে। তো এই কারণে আমি আপনাদেরকে ওই শেয়ারগুলোর সম্পর্কে সাবধান করছি, বলছি এগুলো কারেকশান হতে পারে। আরেকটা কারণ হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরেরও কারেকশানের বেশি দেরি নাই। ইন্স্যুরেন্স যে 58 যেতে পারে, দেরি নাই মনে করতেছি, এটা কনফার্ম তো বলা যাবে না অ্যানালিসিসে। ইন্স্যুরেন্স যে 58 যাবে বা 58 যেতে পারে, এই আশার কারণেও দেখা যাচ্ছে কি আর বেশি বাকি নাই রাজপথ, কিন্তু অনেকগুলো শেয়ার গেইন করার বাকি। তাহলে এরা আর কখন যাবে, কখন নতুন টার্গেটে যাবে, কিন্তু এদের টেকনিক্যাল পজিশানে ডিফিকাল্টি ছিল, প্রবলেম ছিল, বাধা ছিল, বাধা এখনও আছে। এরপরও কারো অনুরোধ থেকে, কারো জানতে চাওয়া থেকে আমি আজকে আপনাদের সাথে মূল বিষয়গুলো একটু শেয়ার করি। যে শেয়ারগুলো একটা টার্গেট মিট করছে, যে শেয়ারগুলো বি পয়েন্ট মিট করছে, আমি সেই শেয়ারগুলোর ব্যাপারে ইম্পার্শিয়াল থাকবো, আমি কোনো কমেন্ট করব না। সেগুলো আপনাদের সিদ্ধান্ত হবে, আপনারা এন্ট্রি দিবেন কি দিবেন না, বা আপনারা হোল্ড করবেন কি করবেন না, বা বাই সেল করবেন কি করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। যেমন ধরেন, প্রথমে আমি একটা ইন্স্যুরেন্স নিচ্ছি, ফিনিক্স ইন্স্যুরেন্স। দেখেন এই শেয়ারটা উঠতে অনেকটুকু উঠছে এবং এই শেয়ারটা বি পয়েন্ট ক্রসও করছে একটু। হ্যাঁ, এই শেয়ারটা বি পয়েন্ট ক্রসও করছে, আবার নিচে নেমে গেছে, বি পয়েন্টের মধ্যে চলে আসছে। হ্যাঁ, এই ফিনিক্স ইন্স্যুরেন্স, এই শেয়ারটার ব্যাপারে আমি মূলত মনে করতেছি আমি কোনো কমেন্টে যাব না, বা আমি বাই সেল কিছু করতে বলবো না, শুধু আপনাদেরকে দেখাবো এই শেয়ারটা এই বি পয়েন্টটাকে মিট করছে। এইটা মিট করে এখনও আবার উঠবে কি না আমার সন্দেহ আছে, বা না উঠতে পারে। এখনই তার সব ইন্ডিকেটরকেও আমি ওকে পাচ্ছি না পুরোপুরিভাবে, তবে চেষ্টা করতেছে যেন উঠে আসতে পারে, এরকম একটা ব্যাপার আছে। এই উঠে আসার চেষ্টা করতেছে বা এরকম একটা ব্যাপার থাকাতে আমি এই শেয়ারগুলোর ব্যাপারে, এই শেয়ারটার ব্যাপারে আমি ইম্পার্শিয়াল, বা আমি কোনো কমেন্ট করব না। মানে যেতেও পারে, নাও যেতে পারে, এরকম 50-50 চান্স। হোল্ডিং অর সেলিং অর বাইং আপনাদের সিদ্ধান্ত। যেমন ধরেন বি পয়েন্ট কীভাবে, আমি যদি ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে বি পয়েন্ট এটা, বা আমি যদি এই যে সি হর্স প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করি, ফিনিক্সের বি পয়েন্ট আমি দেখাচ্ছি। খালাকে ড্রাগন ফ্রুট আনতে যাও, যেতে বলো, কি? খালাকে পাঠাও ড্রাগন ফ্রুট আনতে। এখন দেখেন এই যে ফিনিক্স ইন্স্যুরেন্স, আমি যদি দিয়ে দেখাই, বি পয়েন্ট বা সি পয়েন্ট যেটা বলেন সেটা মিট করছে। হ্যাঁ, তো মিট করলে কী হয়েছে, মিট করে সে এখন কারেকশানে, সে টাইম কারেকশান করতেছে, কনসলিডেশন করতেছে, এগুলো ঠিক আছে।
এখন আমি যেহেতু টার্গেট মিট এই সি পয়েন্ট যেহেতু মিট করছে, সেজন্য আমি বলতে চাচ্ছি আমি এটার ব্যাপারে এখন কোনো কমেন্ট করব না। নামতেও পারে, উঠতেও পারে, নামার সম্ভাবনাটা বেশি। আর এইটা একটা টার্গেট মিট করছে। তবে ইন্স্যুরেন্সগুলো আসলে অনেক কিছু করবে, আপনারা হয়তো বুঝতেছেন না, সেটা সামনে বুঝবেন ইনশাল্লাহ। আর আমি যাদেরকে আসলে সেল করা বা যাদেরকে হোল্ড না রাখার বা কারেকশানের সিগন্যাল দিছি, সেটা সম্পূর্ণরূপে ওনাদের প্রফিটেবিলিটি রক্ষার জন্য, ওনারা যদি লস করে যাতে লস করতে না হয় সেজন্য। এটা হলো ফিনিক্স ইন্স্যুরেন্সের অবস্থা। ফিনিক্স ইন্স্যুরেন্স দেখেন টার্গেট মিট করে নিচে নেমে আসছে, এখনও কাভার করে নাই, হয়তো টাইম কারেকশান করে আবারও উঠতে পারে, সেটা আলাদা কথা। বাট বর্তমান পার্সপেক্টিভে আমি না করছি, এবং আমি এখনও যেগুলো বি পয়েন্ট টাচ করছে সেগুলোর ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। সামনেও ইন্স্যুরেন্স আরও অনেক যাবে, অনেক ভালো করবে, এগুলো আমার বলা আছে, কিন্তু আশা করি বুঝতে পারছেন কীভাবে ভালো করবে। যদি কারেকশানে না হয়ে নিচে না নেমেও উঠে আসতে পারে সাইড ওয়েতে, এগুলো আমি আপনাদেরকে বলছি। এই জন্য আমি শেয়ার করতেছি, কারণ এই শেয়ারগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা একটু কঠিন কেন, আসলে এই শেয়ারগুলো খুব খুব একটা মানে যে কোনো অ্যানালিস্টকে একটা চ্যালেঞ্জে রাখবে, কারণ তারা প্রাইস হারাচ্ছে না, একই লেভেলে প্রাইস আছে। এইটা যেমন এটার ক্ষেত্রে আমি তাহলে আপনাদেরকে বলে দিলাম, বাই সেল আপনাদের সিদ্ধান্ত। কারেকশান হোক বা না হোক, যদি সি পয়েন্ট ক্রস করে যায় তাহলে নতুন বাই করা যাবে, সেটা ঠিক আছে। কিন্তু আমি এখন ইম্পার্শিয়াল, বা কিনতেও বলবো না, বিক্রি করতে বলবো না, আপনাদের সিদ্ধান্ত। এরপরে আসেন হচ্ছে ফিনিক্সের পরে আসেন হচ্ছে মার্কেন্টাইল। এগুলো অনেক চ্যালেঞ্জিং অ্যানালিসিস, বুঝতে পারছেন। মার্কেন্টাইলও দেখেন আপনারা, এখানে শো আছে, এই যে মার্কেন্টাইল দেখেন, মার্কেন্টাইলও বরাবর সি পয়েন্টের এই যে এইটা এই সি ফোনি প্যাটার্ন দিয়ে যদি দেখায়, তাহলে সি পয়েন্ট মিট করে মার্কেন্টাইলও কারেকশানে, এই সি পয়েন্ট মিট করে মার্কেন্টাইলও কারেকশানে। এই জন্য মার্কেন্টাইলের ব্যাপারেও আমি আপাতত ইম্পার্শিয়াল থাকলাম, কোনো কমেন্ট করব না। বাই সেল করার সিদ্ধান্ত আপনাদের থাকবে। ব্যাপারটা হচ্ছে এমন, যেগুলো সি পয়েন্ট মিট করছে আমি সেগুলোর ব্যাপারে নিরপেক্ষ থাকবো, তবে দুই একটার ব্যাপারে হয়তো কমেন্ট করতে পারি। এখন আমি আসলে আপনাদেরকে সেভ করার জন্যই গত ওই দিন আমার কাছে বেশ কঠিন মনে হয়েছে এই শেয়ারগুলোকে আবার মুভ করা। আমি সেটা বলছি, সেটা এখনও রং বা ব্যর্থ প্রমাণিত হয় নাই, সেটা এখনও ভ্যালিড আছে, যে কারণে আমি আপনাদেরকে এই শেয়ারগুলো থেকে সাবধান করছি। এরপরে আসেন ইসলামী ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্সটার ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন ভালোভাবে। নর্দার্ন ইন্স্যুরেন্স একটা টার্গেট মিট করছে, হ্যাঁ, এই টার্গেটটা মিট করতে গিয়ে সে প্রায় বেশ ভালো মানের এক্সহাস্টেড হয়েছে, সে উঠে আসতে পারতেছে না, কারেকশান করতেছে। এই এক্সহাশনগুলো আসলে একটু জটিল অবস্থা, এই এক্সহাশনের কারেকশান কবে শেষ হয় এটাও বলা যায় না। তবে নর্দার্ন আমি এখন ভালোভাবে দেখলাম, নর্দার্নের ব্যাপারে আমি ভালোভাবে দেখলাম। নর্দার্নের ব্যাপারে আমার যে কমেন্ট আজকে একজন জানতে চাইছে নর্দার্ন নিয়ে, দেখেন একটা টার্গেট মিট করছে নর্দার্ন, ঠিক আছে, এই যে দেখেন একটা টার্গেট মিট করছে নর্দার্ন, ঠিক আছে, বাট আজকে একজন জানতে চাওয়ার পরে মূলত আমি এই অ্যানালিসিসগুলোতে আসছি। উনি নর্দার্ন সম্পর্কে ডিটেলস জানতে চাইছে, তার আলোকে আমি একটু দেখার চেষ্টা করলাম। দেখেন নর্দার্ন এই যে 45-46 মিট করছে, বাট নর্দার্ন কিন্তু দেখেন এখনও ভালো করে ওই যে বি পয়েন্টটা কমপ্লাই করে নাই, বা বি পয়েন্ট কমপ্লিট করে নাই, যেটা 53-54, হ্যাঁ, যেটা 53-54। তাহলে আমরা খুব সহজভাবেই বলতে পারি নর্দার্নের বর্তমান কারেকশানটা একটা টার্গেট মিট হয়ে হচ্ছে, সেটা ঠিক আছে, বাট নর্দার্ন এখনও সি পয়েন্ট বা বি পয়েন্ট, যেটা বলি ক্লাসিক সি হর্স দিলে বি পয়েন্ট, সি ফোনে দিলে সি পয়েন্ট, দেখেন একদম বরাবর একটা মেজারমেন্টের শেয়ার 0.50 লেভেলের, সেটা হচ্ছে কত নর্দার্নের 53 বা 54 টাকা।
তো নর্দার্ন এখানে যাওয়ার চেষ্টাটা অব্যাহত রাখবে আমার কাছে মনে হয়। কারেকশান এবং টাইম কারেকশান, কনসলিডেশন এবং এবং প্রয়োজনীয় ইন্ডিকেটর অসিলেটরকে ওকে করার মাধ্যমে। তো নর্দার্ন একটা পয়েন্ট ঠিক করছে, দেখেন এই যে জাস্ট এইটা এবং তার ইন্ডিকেটরের মধ্যে কিছু দুর্বলতা দেখা যাচ্ছে। এই কারণে আমি নর্দার্নকেও বলছি এখন নিয়েন না, এখন আর টার্গেট মিট, সুতরাং এগুলো না থাকাই ভালো, না থাকলে আপনারা সেফ থাকবেন। এখন ধরেন আমি কোনো কারণে আপনাদেরকে আমি যে প্রবলেমগুলো ফাইন্ড আউট করছি সেই প্রবলেমগুলোতে আমি আপনাদেরকে বলছি হোল্ড না রাখার জন্য, বা হোল্ড না রাখলে ভালো হবে, বা এগুলো এখন যেতে পারবে না, এগুলো কারেকশান হতে পারে। ধরেন এগুলো কারেকশান হয় নাই বা নিচে নামে নাই, এটা ঘটতে পারে। ইন্স্যুরেন্স আসলে কোন অবস্থায় আছে আপনারা বুঝতেছেন না। ইন্স্যুরেন্স যে কোনো একজন অ্যানালিস্টকে ধাঁধায় ফেলে দিচ্ছে, রীতিমতো ফেলে দিবে ইন্স্যুরেন্সের সেক্টরের আইটেমগুলোর মুভমেন্ট। আপনারা দেখেন আমি 93 পর্যন্ত দেখাইছিলাম বিএনআইসিএল, এরপরে আমি যখন 100 পার হয়ে গেছে তখন আমি লং টার্ম অ্যানালিসিস দিছি। এর আগে আমি আর কিছু বলি নাই, কারণটা কি, আমার সেই অবস্থায় বলাটা ডিফিকাল্ট ছিল। ঠিক সেরকম দেখেন নর্দার্ন 46 গিয়ে নর্দার্ন থামছে, কিন্তু নর্দার্ন সি পয়েন্টে যায় নাই। সুতরাং নর্দার্ন অ্যানালিসিস টার্গেট শেষ, অ্যানালিসিস টার্গেট মিট, অ্যানালিসিস ওকে, এভাবে আমরা না বলে সি পয়েন্ট পর্যন্ত আমরা একটা টার্গেট হিসেবে দেখতে পারি, যেটা 54। এটা মনে হয় আমার একটা অ্যানালিসিসে ছিল। আর ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিন দিন এক্সপান্ড করবে। আমরা বলতেছি ইন্স্যুরেন্স 58 যাবে বা 57 যাবে। আপনারা তো একদিনের কারেকশানে, আমি বলতেছি আপনারা তো একদিনের কারেকশানে ভরকায় যান। হ্যাঁ, এখন ইন্স্যুরেন্স যদি 57, 58 গিয়ে 62 যে যাবে না, ইন্স্যুরেন্স তো ওইটা আমাদেরকে বলে নাই, 62, 63। সুতরাং টেকনিক্যাল অ্যানালিসিসে আনসার্টিনিটি থাকবে, তবে আমরা 57, 58 ধরে কাজ করব। তো এখন দেখেন, এখন নর্দার্নের এই লেভেলটা ওকে থাকবে, এটাকে আপনারা কনসিডারেশনে রেখে ট্রেড করতে পারবেন বলে আমি আশা করি। তবে নর্দার্ন আরও কিছু স্লো থাকার সম্ভাবনা থাকবে, বা আরও কিছু টাইম কারেকশান শেষ করার সম্ভাবনা থাকবে, এটা মনে রাখবেন। নর্দার্ন আরও কিছু টাইম শেষ করার সম্ভাবনা থাকবে, কতটুকু নামবে টামবে বলতে চাচ্ছি না। নর্দার্ন এখনও পারবে না পুরোপুরিভাবে বুম বুম হইতে, এবং নর্দার্নের বাধাগুলো উতরায়ে সে আগানোর চেষ্টা করবে, এটা বোঝার চেষ্টা করবেন। আমি আসলে আপনাদেরকে সেভ করার জন্যই ওই শেয়ারগুলোর ব্যাপারে সাবধান করে ফেলছি, কারণ আমার কাছে মনে হয়েছে নেমে যেতে পারে। আবার ইন্স্যুরেন্সের কারেকশানগুলো দেখতেছি, ইন্স্যুরেন্স যে উঠতেছে না, সব মিলিয়ে আমার ওই সাজেশনটা ছিল। এখন ধরেন আপনারা যদি ওগুলো থেকে বের হয়ে যান, সমস্যা তো নাই, আপনারা আবার আরেকটা ভালো ইন্স্যুরেন্সে ঢুকতে পারবেন, এই আর কি, বা এগুলোতে আবার ঢুকতে পারবেন। এখন আসেন নর্দার্নের পরে আমরা দেখি একটু আরেকটা শেয়ার আছে পুরবী। দেখেন পুরবী জেনারেল ইন্স্যুরেন্স ঠিকই কারেকশান হয়েছে। দেখেন এখন পুরবী সম্পর্কে আমার কাছে একজন জানতে চাইছে, পুরবী 36 গিয়ে কারেকশান এসে মূল গেছে হলো 35, 36, এইটাই ছিল আমার রেজিস্ট্যান্স পুরবীর। আপনাদের খেয়াল থাকার কথা, আমার অ্যানালিসিসে পুরবীর আমি একটা অ্যানালিসিস দিয়েছিলাম যে পুরবী সর্বোচ্চ 36 পর্যন্ত যেতে পারে। তো আসলে পুরবী সে লেভেল গিয়ে কারেকশানে আসে, এখন কারেকশান হয়েছে, কারেকশান হয়ে কতটা আসছে, 32-এ আসছে। তো 32-এ পুরবী দেখা যাচ্ছে একটা সাপোর্ট পাইছে বা সাপোর্টে আসে। এবং সেটা বড় কথা না, পুরবীর এমএসিডিতে ডাইভারজেন্স শুরু হয়ে গেছে অলরেডি, নেগেটিভ ডাইভারজেন্স চলতেছে। এরপরও পুরবী কী করতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি। পুরবী তো ইন্স্যুরেন্সগুলো তো আসলে ক্রেজি বুল ছিল, আপনারা হয়তো বুঝতে পারেন নাই। ইন্স্যুরেন্সগুলো ক্রেজি বুল ছিল। ক্রেজি বুল মানে কি, আসলে টার্গেট ওরিয়েন্টেড, খুব দ্রুত যেখানে দৌড়ায় আর কি, যে টার্গেটে দৌড়ায়। এখন দেখেন পুরবীর অ্যানালিসিস দিতে গিয়ে, এখন আমি পুরবী সম্পর্কে বলতে গিয়ে আমি দেখাই আপনাদেরকে। দেখেন পুরবী ঠিকই 36 গেছে, কিন্তু ঠিকই বরাবর ওই বি পয়েন্টে চলে আসছে বা সি পয়েন্টে চলে আসছে, চলে এসে সে সাপোর্ট নিছে। এবং এইখানে চলে আসাতে তার জন্য আরেকবার উঠা আর আবার সামনে যাওয়া একটু সহজ হয়ে গেছে। একটু দেখাই আপনাদেরকে পুরবী সম্পর্কে। পুরবী দেখেন, আমি যদি সিফনি দিয়ে দেখাই, সিফনি মানে আসলে সাগরের ঘোড়া, সাগরের ঘোড়া, যেটা সিহর্স টাইপের কিন্তু সিহর্স না। এই দেখেন পুরবী
এই সি ফোনি প্যাটার্নে আছে এবং পুরোবির সি পয়েন্ট মিট করে একটু বেশিও গেছে, কিন্তু অন্যান্য শেয়ার সি পয়েন্ট ক্রস করে বেশি যায় নাই, পুরোবি বেশি গেছে, 36 গেছে। বোঝার চেষ্টা করেন, এই পুরোবি 36 গিয়ে কী করছে, পুরোবি 36 গিয়ে তার রেজিস্ট্যান্স ব্রেক করছে, সে রেজিস্ট্যান্স ব্রেক করে এবং সে আবার এই যে দেখেন পুরোবি 36-এর টার্গেটটা, এই 35-এর টার্গেটটা আমার এইভাবে ছিল। হ্যাঁ, সবগুলো আমি হিসাব করি বলি আমার মেজারমেন্ট অবশ্যই টেকনিক্যাল এবং আলহামদুলিল্লাহ একুরেসি অনেক বেশি ইনশাল্লাহ। তো এই পুরোবি 36 গেছে, ঠিক আছে, এটাও আমি দেখাছিলাম 35 গিয়ে সে নেমে এসে কোথায় আসছে, সিতে আসে, সে আসলে একটা রিটেস্ট করছেও বলতে পারবেন। ওই যে যেহেতু সে ক্রস করে চলে গেছিলো, এই জন্য সিতে আসছে, সে একটা রিটেস্ট করছে বলতে পারেন। পুরোবির ইন্ডিকেটরের মধ্যে খুব বড় এক্সাশন এখন আর দেখা যাচ্ছে না, আমি শেয়ার করে রাখলাম আপনাদেরকে। পুরোবির ইন্ডিকেটরের মধ্যে খুব বড় এক্সাশন দেখা যাচ্ছে না। পুরোবির পক্ষে এই রিটেস্টটা যদি রিটেস্ট হয়, তার মানে তো উঠে আসার প্রচেষ্টা, বোঝার চেষ্টা করবেন। টেকনিক্যাল অ্যানালিসিস অনেক জটিল এবং টেকনিক্যাল অ্যানালিসিস অনেক ভাইটাল বলতে আপনার সিদ্ধান্ত নিতে পারেন যদি আপনার অপশন থাকে বের হয়ে যাওয়ার, আর আপনার যদি অপশন না থাকে তাহলে তো আপনাকে অপেক্ষা করতে হবে। তো পুরোবির বর্তমান অবস্থা দেখে আমি যেটা দেখতেছি, পুরোবি বেসিক্যালি একটা রিটেস্ট করছে 36 গিয়ে, আবার সি পয়েন্টে এসে গেছে, সি পয়েন্ট যেটা আমার রেজিস্ট্যান্স। তার মানে পুরোবির এখন ইচ্ছা নাই যে সে এই সি পয়েন্টে কনফাইন থাকবে বা সি পয়েন্টের বেশি যাবে না, এরকম একটা ইচ্ছা না থাকার অবস্থা আমি দেখতে পাচ্ছি। এবং পুরোবি এই ইন্ডিকেটরগুলো প্রায় ওকে হয়ে আসছে, সে প্রাইস লস করছে কিছু তার প্রয়োজনীয়, এই জন্য পুরোবির পক্ষে আবার উঠে আসার সম্ভাবনা থাকবে। আমার প্রতিটা শেয়ারের অ্যানালিসিস আলাদা করে দেখবেন আপনারা, তাহলে দেখা যাচ্ছে পুরোবি সি পয়েন্ট ক্রস করলেও পুরোবির ব্যাপারে আমি নেগেটিভ না, আমি পক্ষেও না বিপক্ষেও না, এই কথা পুরোবির ক্ষেত্রে বলতেছি না। পুরোবি আবার উঠে আসার সম্ভাবনা থাকবে, কিন্তু আমি পক্ষেও না বিপক্ষেও না, আমি মূলত ফিনিক্স এবং আমি মূলত মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ব্যাপারে আসি। এই দুইটার ব্যাপারে আমি এখন কমেন্ট করব না, ওরা ওদের সি পয়েন্ট মিট করে ফেলছে এবং সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে করছে। এরপরে আসে ইসলামী ইন্স্যুরেন্স। এটা আসলে আমি আপনাদের জন্য দিচ্ছি, আমার কারণে কারো 1 টাকা ক্ষতি হোক আমি খেয়াল না করাতে, বা আমার ইচ্ছাকৃত ভুলে বা আমার অবহেলায়, সেক্ষেত্রে আমার খারাপ লাগে, এই জন্য আমি চাই না ওইটা হোক। ইসলামী ইন্স্যুরেন্স আসেন এবার। ইসলামী ইন্স্যুরেন্স বুম উঠে গেছে, একদম অ্যানালিসিস দিছি, সাথে উঠছে, এখনও উঠছে। এবং দেখেন ইসলামী ইন্স্যুরেন্স উঠে সে আমি মূলত যেটা দেখাছিলাম, একবার 57 লেভেলে সে একটু পজিশন নিয়েছিল, মানে সে একটু থামছিল দেখায় সেটা, তখন হয়তো ভাবছি এটাই ওর রেজিস্ট্যান্স, আর যাবে না। যদিও আমার অ্যানালিসিস ছিল 61-62, সে দেখেন বরাবর 61 যায়। আমার অ্যানালিসিস আপনারা দেখে নেবেন, আমি যেটা দিছি ইসলামী ইন্স্যুরেন্সের ব্যাপারে, আমি যেটা দিছি সেটা একটু দেখে নেবেন। প্রথমে 57 গেছে, আমি ভাবছি এখানে সে আর যাবে না, এই জন্য আমি হচ্ছে 58 রেজিস্ট্যান্স, কিন্তু সে ঠিকই আমার মূল টার্গেটে যায় 61-62 ইসলামী ইন্স্যুরেন্স, এখনও উপরে গিয়ে দাঁড়ায় আছে ইসলামী ইন্স্যুরেন্স। ইসলামী ইন্স্যুরেন্সের ইন্ডিকেটরগুলো আসলে ভালো অবস্থায় আছে, আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। ইসলামী ইন্স্যুরেন্সের ইন্ডিকেটরগুলো ভালো অবস্থায় দেখেন। ইসলামী ইন্স্যুরেন্সকে আমি যে টার্গেট দেখাইছিলাম, ইসলামী ইন্স্যুরেন্স বরাবর সেই লেভেলে গিয়ে অবস্থান করতেছে, আপনাদের খেয়াল থাকার কথা। এই হচ্ছে আমার ইসলামী ইন্স্যুরেন্সের অ্যানালিসিস। আমার এই প্যাটার্নগুলো কেউ এখনও জানে না, সেভাবে কেউ দিতে পারবে না, এই জন্য তারা ফলাফলও পাবে না। এগুলো হারমোনিক প্যাটার্ন না, এগুলো হচ্ছে ক্লাসিক প্যাটার্ন। এই যে ইসলামী ইন্স্যুরেন্স আমি এভাবে দিয়েছিলাম এবং সেটা ওকে হয়ে গেছে দেখেন বরাবর। তো এইটাই তো অ্যানালিসিস, এর বাইরে আর কি অ্যানালিসিস আছে? আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন তো 61 লেভেলে গেছে, 61-62 এই ধরনের শেয়ারিং দিছি আমি, ভিডিও আছে দেখবেন ইসলামী ইন্স্যুরেন্সের টার্গেট রেজে। এখন ইসলামী ইন্স্যুরেন্স এই রেজিস্ট্যান্সে আছে, এইটা ইসলামী ইন্স্যুরেন্সের একটা টার্গেট মিট করছে, সে 57-58 গিয়ে থামে নাই, ঠিকই সে জানে তার টার্গেট কোথায়, আমার অ্যানালিসিস কোথায়, এই জন্য সে সেটাকে মিট করছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা একটু দেখার চেষ্টা করব ইসলামী ইন্স্যুরেন্স কি আরও যাবে বা যেতে পারে কি না।
বেসিক্যালি ইসলামী ইন্স্যুরেন্স কিছুটা পুরবির মতো অবস্থায় আছে, আমি বলে রাখি। হয়তো চেষ্টা করতে পারে যেতে, হয়তো নাও যাইতে পারে। এই জন্য আমি ইসলামী ইন্স্যুরেন্সের জন্য আগামী এই যে দেখেন এ মূলত এই 61+। ইসলামী ইন্স্যুরেন্সের ব্যাপারে আমি আপাতত নিউট্রাল থাকলাম, বা আমি যাবে না এই কথা বলতে চাচ্ছি না। ইসলামী ইন্স্যুরেন্সও চাইলে আরও যেতে পারে, যাওয়ার সম্ভাবনা থাকবে, বা পুরোপুরি এক্সহাস্টেড হয়নি। সবসময় মনে রাখবেন, টার্গেট কোনো বিষয় না, টার্গেট কোনো বিষয় না, বা রেজিস্ট্যান্স কোনো বিষয় না। আমি আপনাদেরকে অনেকবার বলছি, বারবার বলছি, যারা অ্যানালিসিস শিখতে চাচ্ছেন, অনেকে আমি জানি আমার ভিডিও থেকে শিখতেছেন, আমাকে বলছে, আমার সাথে শেয়ার করছে। হ্যাঁ, টার্গেট বা রেজিস্ট্যান্স কোনো বড় কথা না। বড় কথা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট। টেকনিক্যাল সাপোর্ট বলতে সাপোর্ট রেজিস্ট্যান্সের ওই সাপোর্ট না। সাপোর্ট রেজিস্ট্যান্স, এই সাপোর্ট বলতে টেকনিক্যালি ওকে থাকা ইন্ডিকেটর অসিলেটরগুলো, সেটা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট। যদি টেকনিক্যাল সাপোর্ট থাকে, যদি উঠে আসা সম্ভব হয়, ওই টার্গেটে গিয়েও ও শেয়ার উঠে যাবে। ইসলামী ইন্স্যুরেন্স কিছুটা সে অবস্থায় আছে। আজকে বর্তমান ইসলামী ইন্স্যুরেন্সের প্রাইস অ্যাকশান বা মুভমেন্ট প্যাটার্ন, হ্যাঁ, ইন্ডিকেটর অসিলেটরের অবস্থান দেখেন, ফিউচার ক্লাউড রেটকে স্কুইজ করে ফেলছে মান্থলি চার্টে, যেটা একটা ভাইটাল বিষয়, সেটাকে ওকে করে ফেলছে ইসলামী ইন্স্যুরেন্স। সুতরাং এগুলোর বিচারে ইসলামী ইন্স্যুরেন্স সামনে যে যাবে না বা যেতে পারবে না আমি বলতে পারতেছি না। ইসলামী ইন্স্যুরেন্স কারেকশান হয়ে যেতে পারে সামনে, এই সম্ভাবনাটা থাকবে। কারেকশান না হয়েও যেতে পারে, সেই সম্ভাবনাটা থাকবে। তার মানে কি, ইসলামী ইন্স্যুরেন্সের ব্যাপারেও আমি নিউট্রাল থাকলাম। ইসলামী ইন্স্যুরেন্সের ব্যাপারেও আমি পজিটিভ নেগেটিভ, মানে ইসলামী ইন্স্যুরেন্স বাড়ার সম্ভাবনা থাকবে এটা বলে শেষ করতেছি। ঠিক সেরকম পূরবীও বাড়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে বা 32-এ আসার পরে। আর বাকি যে দুইটা ফিনিক্স এবং এই যে মার্কেন্টাইল, এগুলার ব্যাপারে আমি নো কমেন্ট, বা আমি বাড়বে কমবে কিছু বলবো না, মানে এই পজিশনে থাকলাম। আর নর্দার্ন জনতা, এগুলোর টার্গেট আছে, এগুলো যাওয়ার ইচ্ছা আছে, এগুলাকে যাইতে হবে, এগুলো যাওয়া সম্ভব হবে। কারণ তারা এই কারেকশানের মাধ্যমে, বিষয়টা হলো বলি আপনাদেরকে, এই কারেকশানের মাধ্যমে তারা যাওয়ার রাস্তা তৈরি করতেছে, মানে তারা নিচে না নেমে এসেও টাইম কারেকশান এবং প্রাইস কারেকশান সামান্য দিয়ে নিচে নেমে আসার রাস্তা উপরে ওঠার রাস্তা তৈরি করতেছে। এই জন্য জনতার এই সি পয়েন্টটা আশা করি ভাইটাল থাকবে, এবং জনতা গ্র্যাজুয়ালি তার কারেকশান শেষ করে ওইখানে হিট করা তার সর্বোচ্চ একটা টার্গেট বা লক্ষ্য হিসেবে থাকবে। তার মানে কি, জনতাও উঠার সম্ভাবনা থাকবে, জনতাও এই লেভেলে আসার সম্ভাবনা থাকবে। এই জনতার টার্গেট কত, এই 47-48 লেভেলটায় উঠার একটা সম্ভাবনা থাকবে। তো এগুলো সব কিছুই টেকনিক্যাল বেসড কথাবার্তা। কারণ আমি দেখতে পাচ্ছি যে যেহেতু উঠতে পারতেছে না, আমি ভাবছিলাম যে নেমে আসবে, বাট না উঠে এসেও কিছু শেয়ার তাদের টার্গেট মিট করে নাই। মানে হচ্ছে তাদের একটা যে কোনো মুভমেন্ট প্যাটার্নের একটা টেকনিক্যাল টার্গেট মিট করলেও আরেকটা টার্গেট থাকে যেটা ভাইটাল, ইন্স্যুরেন্স সেক্টর ওয়াইজ যে টার্গেট, যেখানে অনেকগুলো শেয়ার গেছে এবং যাচ্ছে। তো জনতা সেখানে যায় না, নর্দার্নও সেখানে যায় না। এ হলো আপডেট। আর এশিয়া প্যাসিফিক, এরা 3-4 মাস কারেকশানে থেকে ওদের কারেকশান শেষ করছে। ওরা দেখেন প্রাইস হারায় নাই, ওইটার বেসিসে আমি ভাবছিলাম নামবে না, এই জন্য নামে নাই। বাট একটা পর্যায়ে একটু অ্যাফ্রাইড হয়েছি, ভয় পাইছি যে যদি আবার নেমে আসে তাহলে আমি এই জিনিসটা শেয়ার করে দিই সবাইকে, যাতে সবাই সাবধান হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আর কোনটা আছে টার্গেট মিট করছে আমার জানাতে নাই। মার্কেন্টাইল, ফিনিক্স, জনতা, পূরবী, তারপরে ইসলামী, নর্দার্ন, এগুলো সব আলোচনা করলাম। আর পাশাপাশি এশিয়া প্যাসিফিক আর এশিয়া, এরা অনেকটুকু রেডি মুভ করার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।